আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে WBSLST এডুকেশনের সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। তো আমরা এর আগে এরকম প্রতিটা ভিডিওতে এক একটি ইউনিট পুরো কমপ্লিট করার যে চ্যালেঞ্জটা নিয়েছি, এটা হচ্ছে সেরকমই আজকে একটা ভিডিও। আর আজকে আমরা চেষ্টা করব যে এই ইউনিটটাকে পুরোটা কমপ্লিট করার। তবে একটা ভালো কথা সেটা হচ্ছে যে এই ইউনিটটা হচ্ছে তোমাদের যতগুলো মানে সিলেবাসের মধ্যে যতগুলো ইউনিট রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট ইউনিট, ঠিক আছে, এবং সবচেয়ে সোজা। তো চেষ্টা করব যতটা সহজভাবে বা যতটা সুন্দরভাবে এটাকে ডিসক্রাইব করা যায়। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, এবং যদি আর কিছু বলার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সোশিওলজিক্যাল ফাউন্ডেশনটা কি সেটা আগে আমাদের জানতে হবে। সোশিওলজিক্যাল ফাউন্ডেশন কি? সেই এডুকেশন যেটা আমাদের সোসাইটিতে কি করে ইন্টারাক্ট করতে হচ্ছে, বা কিভাবে দুটো মানে এডুকেশন এবং সোসাইটি দুজন দুজনকে কি করে ইনফ্লুয়েন্স করছে, সেই বিষয়গুলোকে নিয়ে যেখানে আমরা আলোচনা করি সেটাই হচ্ছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। It explored the role of education in shaping social structure, value, norm, individual development. অর্থাৎ এডুকেশনের রোল কি সোশিওলজির ক্ষেত্রে, যে এগুলো সোশ্যাল স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে, ভ্যালু এবং আমাদের নর্মস অর্থাৎ কি কি নিয়ম রয়েছে আমাদের সোসাইটিতে ইন্টারাক্ট করতে গেলে, সোসাইটিতে অ্যাডাপ্ট করতে গেলে, আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে গেলে যে সমস্ত ভ্যালুগুলো থাকা উচিত এবং নর্মসগুলো থাকা উচিত, এবং এই সমস্ত কিছুর মাধ্যমে যে আমাদের যে ব্যক্তিগত যে বিকাশগুলো ঘটছে সেই সমস্ত বিষয় নিয়ে যেই এডুকেশন বিস্তারিত বর্ণনা করে সেটাই হচ্ছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ঠিক আছে, এবার আমরা পড়বো যে এডুকেশন এবং সোসাইটির মধ্যে সম্পর্কটা কি। ঠিক আছে, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে যে এডুকেশন ইজ এ বোথ সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল প্রসেস। ঠিক আছে, এটি একটি সোশ্যাল ইনস্টিটিউশনও এবং সোশ্যাল প্রসেসও। ইটস হেল্প দ্য ট্রান্সমিশন অফ কালচার। সোসাইটি আমাদের কি করে, সরি এডুকেশন আমাদের কি করে, যে কালচারটাকে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনের মধ্যে ট্রান্সফার করতে সাহায্য করে, এবং সোশ্যালাইজেশন অফ ইন্ডিভিজুয়াল একটি ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে যে সোশ্যালাইজেশন, যেটা সামাজিকীকরণ, তা করতে সাহায্য করে, এবং আমাদের মধ্যে যে সোশ্যালি যে ভ্যালুসগুলো রয়েছে সেগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। ঠিক আছে, কিছু কি পয়েন্টস দেখে নিই আমরা। যে এডুকেশন কি করে, রিফ্লেক্ট করে সোশিয়েটাল নর্ম, বিলিফ অ্যান্ড ট্র্যাডিশন। অর্থাৎ আমাদের যে প্রতিটা রিলিজিয়নের হোক বা প্রতিটা ব্যক্তি হোক বা প্রতিটা ফ্যামিলির মধ্যে হোক বা তার সোসাইটিতে হোক, আমাদের প্রত্যেকের কিছু কালচার রয়েছে, যে কালচারগুলোকে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। সেগুলো আমরা কি থেকে শিখছি? এডুকেশন থেকে। আমরা সেটাকে ইনফর্মাল এডুকেশন থেকেই হোক বা পুঁথিগত বিদ্যা অর্থাৎ ফর্মাল এডুকেশন থেকেই হোক, স্কুল বিদ্যালয় থেকেই হোক, যেভাবেই হোক না কেন, এগুলো তো আমরা শিক্ষা বিভিন্ন রকম এডুকেশন পেয়ে তারপরেই না শিখছি। ইটস অ্যাক্ট দ্য ইনস্ট্রুমেন্ট অফ কালচার রিপ্রোডাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন। ঠিক আছে, কালচারাল রিপ্রোডাকশন করতে এবং সেগুলোকে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সফার করতে সাহায্য করে। স্কুল কি করে, মিনিয়েচার সোসাইটি। স্কুলকে আমরা একটি ক্ষুদ্র সংস্করণ বলতে পারি সোসাইটি, তাই তো? তো স্কুল কি করে, এই সমস্ত জিনিসগুলোকে প্রিপেয়ারিং ইন্ডিভিজুয়াল ফর লার্জার সোসাইটি। দেন মানে আমাদের সমস্ত যে শিক্ষাগুলো সোসাইটি সম্পর্কে, এগুলো আমরা স্কুল থেকেই পেয়ে থাকি, যেটা আমরা পরে বড় সোসাইটিতে এসে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করি। দেন এডুকেশন মেনটেন সোশ্যাল অর্ডার।
ঠিক আছে, এবং সোশ্যাল ইন্টিগ্রেশন। সোশ্যাল অর্ডার এবং সোশ্যাল ইন্টিগ্রেশনগুলো আমাদের জানতে সাহায্য করে যে কে কোন কাজটা করবে, আমাদের সোসাইটিতে কার অধিকার কতটা, কার কোনগুলো করা উচিত, কাকে কতটা রেসপেক্ট দেওয়া উচিত, কোন কোন ভ্যালুস, কোন কোন মূল্যবোধগুলোর শিক্ষা, কোন কোন নৈতিক বিষয়গুলোর শিক্ষা সম্পর্কে আমাদের জানা উচিত, এবং সকল কিছু সোশ্যালি যে ইন্টিগ্রেশন অর্থাৎ সংমিশ্রণে যে আমাদের সোসাইটিটা গঠন হচ্ছে সেগুলো সম্পর্কে সমস্ত কিছু বিষয় শিক্ষা দেয় হচ্ছে, সেগুলো শিক্ষা পাই আমরা কোথা থেকে, এডুকেশন থেকে। ঠিক আছে, তো তারপর আমরা আসবো যে এডুকেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল টুলস কিসের, সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে। কিভাবে সোশ্যাল চেঞ্জ অর্থাৎ কি, সোশ্যাল চেঞ্জ হচ্ছে আমাদের আমাদের এই যে দিন দিন তোমরা সবাই দেখতে পাবে যে আমাদের একটা হিউজ পরিবর্তন আছে, সেটা মানুষের মেন্টালিটির হোক, সেটা টেকনোলজির ক্ষেত্রে হোক, সেটা এডুকেশনের ক্ষেত্রে হোক, বা সেটা আমাদের আচার আচরণ, কথাবার্তা থেকে হোক, বিহেভিয়ার থেকে হোক, ইচ অ্যান্ড এভরিথিংস আমাদের কত চেঞ্জ চলে এসেছে। যদি আমরা আজ থেকে 10 বছর আগের সোসাইটিকে দেখে থাকি এবং এখনকার সোসাইটিকে দেখে থাকি, দুটোর মধ্যে আমরা একটা হিউজ চেঞ্জ দেখতে পাবো। ঠিক আছে, তো এই যে চেঞ্জগুলো ঘটছে, তো এই চেঞ্জগুলোর পিছনে যে এডুকেশনটা কতটা রোল প্লে করছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো। কি কি রোল প্লে করে এডুকেশন, মডার্নাইজেশন এবং ডেভেলপমেন্ট, এডুকেশন স্পেয়ার সায়েন্টিফিক টেম্পার এবং মডার্ন ভ্যালু। এডুকেশনই আমাদের মানুষের মধ্যে সেই সায়েন্টিফিক যে চিন্তা ভাবনাগুলো বা আমাদের যে মডার্ন যে ভ্যালুগুলো, সেই পুরনো কুসংস্কার মুক্ত হয়ে পুরনো যে ভাবনা চিন্তাগুলো, জাজমেন্টাল যে মেন্টালিটিগুলো, সেগুলোকে চেঞ্জ করে আমাদের নতুন মানসিকতা তৈরি করতে এডুকেশন সাহায্য করছে। এরপর কি, সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি অর্থাৎ কি, যে হেল্প ইন্ডিভিজুয়াল মুভ আপ দ্য সোশ্যাল লিডার থ্রু মেরিট। ঠিক আছে, আমাদের যে মোবিলিটি মানে আমরা কি জানি, মোবিলিটি মানে হচ্ছে যে কখনো উঁচু, কেউ উঁচু পোস্টে রয়েছে, কেউ নিচু পোস্টে রয়েছে, যেমন কি ধরা যেতে পারে যে একজন ব্যক্তি যে হচ্ছে তার বাবা চাষবাস করছে, সে পরে গিয়ে গভর্নমেন্টের কোনো একটা উঁচু পোস্টের অফিসার হয়ে গেল, তাহলে তার কি হলো, তাহলে তার ফ্যামিলি, তার সোশ্যালি তার কি হলো, তার সোশ্যাল মোবিলিটি আপওয়ার্ড হলো, রাইট, যেটাকে আমরা ভার্টিক্যাল মোবিলিটি বলে থাকি, রাইট। তো এই এই যে জিনিসগুলো, এই যে একটি শ্রেণী থেকে অন্য শ্রেণীতে আমাদের যে ক্লাস সিস্টেম, এই ক্লাস সিস্টেমে একটি শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উঠছি, বা কোনো কারণে উচ্চ শ্রেণী থেকে আমরা নিচু শ্রেণীতে যে নেমে যাচ্ছি, এই জিনিসগুলো ইন্ডিভিজুয়াল যে মুভ হচ্ছে সেইগুলো মেরিটের বেসিসে হতে হবে। ঠিক আছে, যেটা আমাদের এডুকেশন শিক্ষা দেয়, এটা কোনো রকম ভাবেই বংশগতভাবে চলতে পারে না। ঠিক আছে, এম্পাওয়ারমেন্ট অর্থাৎ ক্ষমতায়ন, এসপেশালি ফর অফ কাদের জন্য, এটা হচ্ছে ওম্যানদের জন্য এবং মর্যাদাইজ গ্রুপদের জন্য, যারা পিছিয়ে পড়া প্রজাতি। ঠিক আছে, যারা পিছিয়ে পড়া জাতি অর্থাৎ হচ্ছে নারী, আহ, এবং বহু মানুষ এখনো এরকম রয়েছে যারা এখনো বহু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বা বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সেই সব মানুষগুলোকে ক্ষমতায়নে আনার বেশি চেষ্টা করতে হবে। এডুকেশনের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে যে তারা কোন কোন বিষয়গুলো থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের আরো কতটা উন্নত হওয়ার প্রয়োজন আছে এবং তাদের কি কি ক্ষমতা আছে। দেন কি, চেঞ্জ ইন অ্যাটিটিউড, মানুষের মধ্যে অ্যাটিটিউডের চেঞ্জেস আনতে হবে। কি, ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আমরা কি জানি, যে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে কিন্তু পলিটিক্যাল থট। ঠিক আছে, এই যে পলিটিক্যাল এজেন্ডা বা বা আমাদের সোশ্যালি যে এজেন্ডাগুলো, হিডেন এজেন্ডা যেটাকে আমরা বলে থাকি, যে যেগুলো আমাদের মধ্যে না চাইতেও সামহাও সোসাইটি আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যে জিনিসগুলো আমরা না চাইতেও আমরা কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানাতে হবে, কতটা আমরা ডমিনেট হচ্ছি, কতটা আমরা
ডিপ্রেসড হচ্ছি, কতটা আমরা বঞ্চিত হচ্ছি কোনো বিষয় থেকে, কতটা নিপীড়ন হচ্ছে আমাদের মধ্যে, এই জিনিসগুলো যে থিঙ্কিং প্রসিডিওরগুলো কিন্তু আনতে হবে এডুকেশনের মাধ্যমে। টলারেন্স এবং ওপেননেস, ঠিক আছে, শিক্ষার মাধ্যমে ব্যক্তির মধ্যে একমাত্র এই ওপেননেস আনা সম্ভব। কারণ কি, আদারওয়াইজ সে পুরনো জিনিসগুলোকে নিয়েই বড় বেশি ভাবতে থাকবে, সে নতুন জিনিস শেখার তার ইচ্ছাটা কিন্তু সেরকম ভাবে তৈরি হবে না। যেমন কি আমরা পুরোনো দিনের আমাদের যদি আগের জেনারেশনের বা কয়েকটা আগের জেনারেশনের মানুষদের দেখে থাকি, তাদের পক্ষে কিন্তু শেখা, ঠিক আছে, যে নতুন জিনিসটা অ্যাডাপ্ট করে নেওয়ার ক্ষমতাটা কিন্তু অনেকটা কম, তাই না? তো শিক্ষার মাধ্যমেই এই অ্যাটিটিউডটা চেঞ্জ আনা সম্ভব। দের আমরা এক্সাম্পল কি কি রয়েছে, ইটস পেয়ার অফ এডুকেশন হ্যাজ লিড টু চেঞ্জ কাস্ট ব্যারিয়ার, জেন্ডার রোলস, ইকোনমিক অপরচুনিটি, এই জিনিসগুলো হচ্ছে এডুকেশনের মাধ্যমে কিন্তু চেঞ্জ আসছে, ঠিক আছে। দেন কি, এডুকেশনাল পলিসি, রাইট অফ এডুকেশন, আরটিই অ্যাক্ট যেটা এনেছে, এবং এনইপি 2020-তে কিন্তু একটা আমূল পরিবর্তন আনার কথা বলা হয়েছে, যেটা আমরা দেখতে পাবো যে এখন আমরা দেখছি যে আমাদের এডুকেশন সিস্টেমে অনেক বেশি চেঞ্জেস এসছে, তার ফলে আমাদের সোসাইটিতে অনেক রকম চেঞ্জেস আসছে, এবং আগে কিন্তু আরো বেশি, মানে 2025 কি 2026 থেকে আরো অনেক কিছু চেঞ্জেস আনার কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার যেই টপিকটা, এই টপিকটা আমি একটা এক্সট্রা অ্যাড করেছি, আমার মনে হয়েছে যে এই টপিকটা একটু জানা দরকার। সেটা হচ্ছে যে আমাদের যেই সোশ্যাল চেঞ্জগুলো ঘটছে, ঠিক আছে, তার প্রভাবটা আমাদের এডুকেশনে যে কারিকুলাম আমরা তৈরি করছি বা কারিকুলাম যেটা পড়ছি বা পড়বো ইন ফিউচার, সেটার উপরে কতটা এফেক্ট ফেলছে, ঠিক আছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ইটস নট কারিকুলাম ইজ নট স্ট্যাটিক্স, ঠিক আছে, চেঞ্জ নিড অফ সোসাইটি। কারিকুলাম আমরা আমাদের সোসাইটির নিডস ওয়াইজ আমরা চেঞ্জ করব, ঠিক আছে। ইটস ট্রান্সফর্মার ডু সোশ্যাল কালচার থাকবে, যার মধ্যে ইকোনমিক, পলিটিক্যাল, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এই সমস্ত জিনিসগুলো কারিকুলাম চেঞ্জ যখনই হবে তখন সোশ্যাল চেঞ্জ অনুযায়ী সেগুলোতে ইনক্লুড করতে হবে, এবং কারিকুলাম হবে রেলেভেন্ট, মিনিংফুল এবং ফিউচার ওরিয়েন্টেড হবে, ঠিক আছে। এর ফলে কি, এরপর কি বলছে, কারিকুলাম অ্যাজ আ রিফ্লেকশন অফ সোসাইটি। আমরা জানি যে কারিকুলাম হচ্ছে আমাদের সোসাইটিকে রিফ্লেক্ট করে, ঠিক আছে। আমরা আমাদের শিক্ষায় সেই কারিকুলামে সেই সমস্ত বিষয়, কটা স্টুডেন্ট এরকম আছে আমাকে বলো, যে যারা স্কুল এডুকেশনের ক্ষেত্রে, আমরা হায়ার স্টাডির ক্ষেত্রে ধরবো না, কিন্তু স্কুল এডুকেশনের ক্ষেত্রে কটা স্টুডেন্ট এরকম আছে যারা কারিকুলামের বাইরে কিছু এক্সট্রা পড়ে? কত গল্পের বই হোক বা কোনো পলিটিক্যাল বই হোক বা কোনো ম্যাগাজিন হোক, কটা কটা স্টুডেন্ট এরকম দেখতে পাবে তোমরা যে যারা আদার্স কিছু পড়ে? তো তুমি আশা করি এটা এটা আশা করি আপনারা ইমাজিন করতে পারছেন যে কারিকুলামটা আমাদের কতটা এফেক্ট ফেলছে, যে সেইটার বাইরে স্টুডেন্টদের ভেতরে আর কোনো রকম জ্ঞান যাচ্ছেই না। তো কতটা ভাবনা চিন্তা করে, কতটা সায়েন্টিফিক্যালি, কতটা সাইকোলজিক্যালি আমাদের কারিকুলামটা কনস্ট্রাক্ট করতে হবে সোসাইটির ওপর ডিপেন্ড করে, যাতে সোসাইটি এই যে ভ্যালু, বিলিফ এবং প্রায়োরিটিসগুলো কারিকুলামের মধ্যে ইনক্লুড করা পসিবল হয়, ঠিক আছে। দেন কি, রেসপন্ডিং টু গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্নাইজেশন, কারিকুলাম হতে হবে সেটার মধ্যে যেন আন্তর্জাতিকতা থাকে, সেখানে যেন শুধুমাত্র আমাদের ইন্ডিয়ায় কি হচ্ছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে শুধুমাত্র সেই জিনিসগুলোকে ইনক্লুড না করে ওভারঅল সারা দুনিয়াতে আমাদের কি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো, গ্লোবাল সিটিজেনশিপ, গ্লোবাল টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি এবং এনভায়রনমেন্টে এবং সমস্ত রকম যে প্রবলেমগুলো, সেই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করতে হবে। শুধুমাত্র রোট লার্নিং বা করলে চলবে না, ঠিক আছে, কম্পিটেন্সি লার্নিং, বেসড লার্নিং করতে হবে। দেন কি বলছে, সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি, কারিকুলাম এমন বানাতে হবে যেখানে সোশ্যাল জাস্টিস থাকে এবং ইকুয়ালিটি আনা সম্ভব হয়। কারিকুলাম থেকে ইনফ্লুয়েন্স হয়ে যেন সকল শিক্ষার্থী তাদের যে ডিসএবিলিটিগুলো এবং কাস্ট ইনক্লুশন এবং তাদের যে ইনইকুয়ালিটি হচ্ছে সেগুলো সম্পর্কে যেন সচেতন হতে পারে। দেন কি বলছে, চেঞ্জিং ইকোনমিক ডিমান্ড অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে। এই যে স্টেম এডুকেশন, ঠিক আছে, যেটার মধ্যে সায়েন্স, টেকনোলজি, ইকোনমিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, তাই তো। তো এই জিনিসগুলোকে
সরি, ই ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স। এই এই জিনিসগুলোকে একসঙ্গে ইনক্লুড করতে হবে কারিকুলামের মধ্যে, যাতে সমস্ত দিকের ভোকেশনাল ট্রেনিংই হোক বা লাইফ স্কিলই হোক, সেগুলো যেন ডেভেলপমেন্ট হয়। দেন পলিটিক্যালি যে যখন যেটা বললাম যে পলিটিক্যাল হিডেন যে এজেন্ডাগুলো, সেগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে জানাতে হবে। শুধুমাত্র হিস্ট্রি পড়ে যাচ্ছি বা শুধুমাত্র আমাদের কিছু এমন জিনিস রয়েছে যেগুলো আমরা শুধু গল্প পড়ে যাচ্ছি, তা পড়লে কিন্তু হবে না। আমাদের বাস্তবে কি হচ্ছে, আমাদের চারপাশে কি হচ্ছে, আমরা আমরা কোন কোন জিনিসগুলো ইন ফিউচারে ফেস করতে চলেছি, বা আমাদের এখন কি প্রবলেম চলছে সোসাইটিতে, এই সমস্ত বিষয় সম্পর্কে স্টুডেন্টদেরকে জানাতে হবে। ঠিক আছে, এবং তাদেরকে ডেমোক্রেটিকভাবে পার্টিসিপেট করতে দিতে হবে। দেন কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে খুব জোর দিতে হবে, যেরকম ডিজিটাল লিটারেসি, এআই, সাইবার সেফটি। কারণ কি, এইগুলো হচ্ছে আমাদের সোশ্যাল প্রবলেম। সাইবার সেফটিটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সোশ্যালি লাইফস্টাইলের জন্য, কারণ কি এখন সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই চেঞ্জেসটা তো আজ থেকে বহু বছর আগে ছিল না, এই চেঞ্জেসগুলো সোসাইটিতে নতুন এসছে। তো কারিকুলামটাকেও আমাদের সেই ওয়াইজ চেঞ্জ করতে হবে, রাইট? সেজন্য স্মার্ট ক্লাসরুম এবং অনলাইন লার্নিং এর কথা বলা হচ্ছে। এছাড়া কি, চেঞ্জিং কালচার এবং এথিক্স ভ্যালুগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেখানে পিস এডুকেশন, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল এথিক্স, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এই জিনিসগুলো সম্পর্কে তাদেরকে জানাতে হবে। এছাড়া কনক্লুশনে কি বলছে, যে ড্রাইভিং ফোর্স বিহাইন্ড কারিকুলাম চেঞ্জ আনতে হবে, এবং কারিকুলাম মাস্ট অ্যাডাপ্ট কন্টিনিউয়াসলি প্রিপেয়ার লার্নার, নট জাস্ট ফর এক্সাম, শুধুমাত্র এক্সামের জন্য তাদেরকে প্রিপেয়ার করা নয়, বা শুধুমাত্র ডাইনামিক সোসাইটির জন্য তাদেরকে প্রিপেয়ার করা নয়, একটা অনেক বড় চেঞ্জের জন্য তাদেরকে প্রিপেয়ার করতে হবে। এডুকেশন অ্যান্ড সোশ্যালাইজেশন, ঠিক আছে? তো হোয়াট ইজ সোশ্যালাইজেশন? সোশ্যালাইজেশন হচ্ছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনোভাবে কোনো একটা সোসাইটির অংশ। ঠিক আছে, আমরা প্রত্যেকে সমাজের একটি অংশ, এবং আমরা কোনো না কোনো গ্রুপের অংশ। ঠিক আছে, তো সোশ্যালাইজেশন হচ্ছে, যে সোশ্যালাইজেশন হচ্ছে লাইফ লং প্রসেস। এটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, যেখানে প্রতিটা মানুষ শেখে যে কি করে তাদের ভ্যালু, বিলিফ এবং নর্মস এবং কাস্টমস এবং তাদের আচরণগুলোকে সোসাইটিতে কিভাবে পেশ করবে, বা সেগুলো কিভাবে আচরণ করবে, বা এই জিনিসগুলো কি করে ডেভেলপ করবে, সেটাই হচ্ছে সোশ্যালাইজেশন। ইটস হেল্প ইন্ডিভিজুয়ালস বিকাম ফাংশনিং মেম্বার ফর দ্য সোসাইটি। ফাংশনিং মেম্বার অফ দ্য সোসাইটি বলতে, যে তার প্রত্যেকটা মেম্বার সোসাইটিতে এসে কীরকম ভাবে ফাংশন করবে, তার কি কি কাজ হবে, সে কোন কোন কাজগুলো করবে, সেই জিনিসগুলো যেখান থেকে আমরা শিখি, বা আমরা যেরকম আচরণ করি, সেটাকে আমরা বলি সোশ্যালাইজেশন। ঠিক আছে, হোয়াট ইজ রোল অফ সোশ্যালাইজেশন, হোয়াট ইজ দ্য রোল অফ এডুকেশন ইন সোশ্যালাইজেশন? এবার সোশ্যালাইজেশনে এডুকেশনের রোলটা কি, যে এডুকেশন ইজ ফর্মাল এজেন্ট অফ সোশ্যালাইজেশন। ঠিক আছে, এডুকেশনের মাধ্যমে আমাদের কি হয়, ফ্যামিলি এবং পিয়ার্স ইনফ্লুয়েন্স ইনফর্মাল সোশ্যালাইজেশন। আমরা সমাজের চারিদিক থেকে বিভিন্ন রকম শিক্ষা নিয়ে থাকি, এবং স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউট থেকেও কিন্তু আমরা শিক্ষা নিয়ে থাকি থ্রু স্ট্রাকচার লার্নিং। ঠিক আছে, বিভিন্ন রকম স্ট্রাকচার লার্নিং এর মাধ্যমে। এবার আমরা দেখব যে রোলগুলো কি কি রয়েছে। হ্যাঁ, কি কি রোল রয়েছে? ট্রান্সমিশন অফ কালচার, স্কুল ট্রান্সমিট কালচারাল হেরিটেজ, ট্রান্সমিশন ট্র্যাডিশনস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আমরা স্কুলে বিভিন্ন রকম সোসাইটির যে কালচারগুলো রয়েছে, যে ট্র্যাডিশনগুলো রয়েছে, যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিন্তু আমরা স্কুল থেকেই শিখে থাকি, রাইট? এবং আমাদের কি করে কন্টিনিউটি রাখতে হবে, আমাদের যে এই কালচার, আমাদের একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে আমরা কি করে শিক্ষা দেব, আমরা কি করে আমাদের কালচারটাকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। এছাড়া কি, ডেভেলপমেন্ট অফ সোশ্যাল ভ্যালু, আমাদের সোশ্যাল ভ্যালুর যে
যে ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ, সেটা আমাদের কি করে ঘটে থাকে, আমাদের স্কুল থেকে বা আমাদের এডুকেশনের মাধ্যমেই তো ঘটে থাকে না। টিচার্স টিচ ভ্যালুস, আমাদের কি কি শিক্ষা পাই আমরা, অনেস্ট কি করে থাকতে হবে, ডিসিপ্লিন কি করে থাকতে হবে, কি করে অপরের প্রতি রেসপেক্ট করতে হবে, কি করে আমাদের সহযোগিতা করতে হবে। এছাড়াও কি কি ডেভেলপড হয়, ন্যাশনালিজম, ডেমোক্রেসি অর্থাৎ আমাদের গণতান্ত্রিকতা, এছাড়াও হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, কোনো ধর্ম ছোট নয়, সমস্ত ধর্মকে সম্মান করতে হবে কি করে, এই জিনিসগুলো কোথা থেকে ডেভেলপ করে, এডুকেশন থেকে। আচ্ছা, এবার আমরা পড়বো যে লার্নিং সোশ্যাল রোলস। ঠিক আছে, এডুকেশন প্রিপেয়ার play various social roles like student, citizen, employee, parents। আমরা এডুকেশন থেকেই শিখে থাকি যে আমাদের সমাজে প্রতিটা মানুষের রোল কি, এবং আমরা যখন সমাজে এসে সেই রোলগুলো পালন করব, তখন আমরা সেই রোলগুলো কিভাবে পালন করব। আমাদের বিভিন্ন জেন্ডারের যে বিভিন্ন রকম রোল থাকে, যে ছেলেদের একরকম আচরণ, মেয়েদের একরকম আচরণ, তারপর যে আমাদের মোরাল রেসপন্সিবিলিটিগুলো থেকে থাকে। ইটস অ্যাকচুয়ালি জেন্ডার রোলস ইজ লিটল কন্ট্রোভার্সিয়াল, কারণ কি এটার বিষয় যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল রয়েছে, যে কোন জিনিসগুলোর কথা বলা হচ্ছে এখানে, যে ছেলেদের কোন রোলগুলো পালন করা উচিত, যেটা মেয়েরা করতে পারবে না সেটা কিন্তু স্পষ্ট নয়। তো এই পয়েন্টটাকে না রাখাটাই বেটার। যাই হোক, বাট মোরাল রেসপন্সিবিলিটি কি, আমাদের নীতিগত শিক্ষা বা আমাদের নীতিগত রেসপন্সিবিলিটি কি কি রয়েছে, এবং আমাদের কোন কোন বিহেভিয়ারগুলো করা উচিত, কোন কোন বিহেভিয়ারগুলো করা উচিত না। যেরকম আমি যেরকম অ্যাজ আ স্টুডেন্ট, ঠিক আছে, আমি যেরকম অ্যাজ আ স্টুডেন্ট যদি কলেজে গিয়ে যে বিহেভিয়ারটা করব, আমি অ্যাজ আ টিচার কলেজে গিয়ে সেই বিহেভিয়ারটা করব না, রাইট? বা আমি অ্যাজ আ স্টুডেন্ট বা যে স্কুলে গিয়ে যে বিহেভিয়ারটা করব, আমি আমার বাড়িতে বাবা মার সঙ্গে সেই বিহেভিয়ারটা করব না, রাইট? বা আমি যখন স্কুল, আমি যখন এমন হবে যে আমি যখন স্কুলে পড়ছি বা আমি আমার বন্ধুদের সঙ্গে রয়েছি, তখন আমি যে বিহেভিয়ারটা করছি, আমি একটা প্রফেশনাল জায়গায় গিয়ে আমি যখন জব করব ইন ফিউচার, তখন কিন্তু আমি সেই বিহেভিয়ারটা করব না। এই যে রোলগুলো, এই বিষয়গুলো আমরা কোথা থেকে পেয়ে থাকি, আমরা এডুকেশন থেকে পেয়ে থাকি, যে কোথায় আমাদের কিরকম বিহেভ করতে হবে। এছাড়া কি সোশ্যাল ইন্টিগ্রেশনকে প্রমোট করে, ঠিক আছে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বিং টুগেদার, যে সে যেরকমই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রতিটা স্টুডেন্ট কি অ্যাকচুয়ালি প্রতিটা মানুষ, আমার সামনে থাকা প্রতিটা মানুষ যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, আমি সবাইকে সমানভাবে দেখবো এবং সমানভাবে ট্রিট করব, ঠিক আছে। এরপর আমরা চলে যাই কি, সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটিতে কি বলা হচ্ছে, এডুকেশন প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি। শুধুমাত্র বংশ পরম্পরার সূত্রেই একজন আপলিফট হতে থাকবে আর একজন ক্রমশ নিচে যেতে থাকবে, এরকম কোনো মানে নেই, ঠিক আছে। তো শিক্ষার মাধ্যমেই একজন খুব গরিব থেকে আমাদের সমাজে তথাকথিত অর্থে সে রিচ হয়ে যেতে পারে, বা কেউ খুব রিচ রয়েছে, সে তার নিজের বিহেভিয়ারের জন্য বা নিজের ভুলের জন্য তার কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এরপর কি বলছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এডুকেশনের মাধ্যমে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, যেটাকে আমাদের সুনাগরিক তৈরির কথা বলা হচ্ছে, যে ম্যান মেকিং অ্যাবিলিটি, একজন মানুষ তৈরি করা, ঠিক আছে। ম্যান মেকিং অ্যাবিলিটি আমরা কার ফিলোসফিতে পড়েছি, স্বামী বিবেকানন্দ, রাইট? তো কি বলছে, ডেভেলপ কমিউনিকেশন স্কিল, এছাড়াও আমাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পায়, ইমোশনাল ম্যাচুরিটি বৃদ্ধি পায়, এবং সেলফ আইডেন্টিটি তৈরি করার যে ইচ্ছা, সেটা কিন্তু আমাদের এডুকেশনের মাধ্যমে হয়ে থাকে। এগেন ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা বলা হয়েছে, ঠিক আছে। টু ওয়ে রিলেশনশিপ বলতে কি বলা হয়েছে, যে একটা হবে ডাইনামিক আর একটা হবে কন্টিনিউয়াস ইন্টারাকশন, ঠিক আছে। জাস্ট অ্যাজ এডুকেশন সোশ্যালাইজ দ্য চাইল্ড অ্যান্ড অলসো বি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ, কি আমরা সোসাইটিতে একটা আলাদা রকম বিহেভ করব, এবং আমাদের অন্তরে আমরা একটা মানুষ রয়েছি, সেই দুটোর মধ্যে কিন্তু মিলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে। যেটা আমাদের একটা বিহেভিয়ারের সঙ্গে আর একটা বিহেভিয়ারকে রিলেশন রেখে সমভাবে আমাদের পার্সোনালিটিটাকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে আমি সমস্ত জায়গায় অ্যাডজাস্ট করতে পারি এবং সকলের সঙ্গে সমানভাবে ব্যবহার করে তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে জীবনে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি।
তো এটাই ছিল এডুকেশনের রোল সোশ্যালাইজেশনের ওপরে। ঠিক আছে, এবার আমরা পড়বো যে সোশ্যাল গ্রুপস। ঠিক আছে, আমাদের সিলেবাসে যে কটা সোশ্যাল গ্রুপস রয়েছে তার বাইরেও আমরা কয়েকটা সোশ্যাল গ্রুপস নিয়ে আলোচনা করব, যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, সোশ্যাল গ্রুপ ইজ কালেকশন অফ ইন্ডিভিজুয়াল হু ইন্টারাক্ট উইথ ওয়ান টু অ্যানাদার। যেখানে একটা মানুষ অন্যজনের সঙ্গে ইন্টারাক্ট করছে, বা একজন মানুষের সঙ্গে অন্যজনের বা একাধিক মানুষের সঙ্গে একাধিক মানুষের একই সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বা একই রকম আমরা চরিত্র দেখতে পাচ্ছি, বা যে কোনো কারণে তারা একত্রিত হয়েছে, সেটাকেই কিন্তু আমরা গ্রুপস, সোশ্যাল গ্রুপস বলে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এবার আমরা পড়বো যে প্রাইমারি গ্রুপ। ঠিক আছে, প্রাইমারি গ্রুপ বলতে কোন গ্রুপটাকে বোঝানো হয়েছে, যেখানে ফেস টু ফেস ইন্টারাকশন হয়, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থেকে থাকে এবং লাইফ লং লাস্টিং হয় রিলেশনশিপগুলো। যেখানে আমাদের ইমোশন ইম্পর্টেন্ট কোন রিলেশনশিপ হলো সেগুলো ফ্যামিলি, খুব ক্লোজ ফ্রেন্ড বা পিয়ার গ্রুপটাও খুব, যেগুলো খুব ক্লোজ পিয়ার গ্রুপ সেগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা যাব সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ কোনগুলোকে বলা হচ্ছে, যেগুলো গ্রুপ কিন্তু তাদের মধ্যে কোনো ফর্মাল রিলেশন, তাদের মধ্যে কোনো ফেস টু ফেস রিলেশন নেই। যদি ফেস টু ফেস রিলেশন থেকে ওদের কোনো ইমোশনাল রিলেশন জড়িয়ে নেই। ঠিক আছে, সেগুলো ভীষণ ফর্মাল, স্ট্রাকচার, গোল ওরিয়েন্টেড, টাস্ক ওরিয়েন্টেড এরকম হয়ে থাকে। যেরকম ধরা যেতে পারে যে কোনো অফিসের বসের সঙ্গে তার ওয়ার্কারের যে সম্পর্ক, স্কুলের যে সমস্ত স্টুডেন্টদের মধ্যে যে গ্রুপগুলো রয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক, কোনো একটা কাজ করছে সেখানে যে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা পার্টির মধ্যে যে বিভিন্ন যতগুলো গ্রুপ রয়েছে সেই তাদের মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে কিন্তু খুব ইমোশনাল যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু সেরকম থাকে না। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। দেন আমরা যাব ফর্মাল গ্রুপ। ফর্মাল গ্রুপ কোনগুলো, যেখানে হচ্ছে রুলস থাকে, স্ট্রাকচার থাকে এবং অথরিটি থাকে, যেখানে একজন অর্ডার করে এবং বাকিরা শোনে। গ্রুপ যেখানে হচ্ছে লিডার অ্যান্ড বাকি যে গ্রুপস মেম্বার রয়েছে সেই যে সম্পর্কগুলো, সেখানে বলো যেমন কি গভর্নমেন্ট বলি, গভর্নমেন্ট আমাদের অর্ডার দেয় এবং আমরা সেই সকল বিষয়গুলোকে মানে সরি, গভর্নমেন্ট বডিজ বলতে রাজ্যসভা, লোকসভা এগুলোর কথা বলা হয়েছে। তো এরপর হচ্ছে যে স্কুল কমিউনিটিস। ঠিক আছে, কমিউনিটিস অর্থাৎ যে স্ট্রাকচার, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পোস্টে যারা রয়েছে, বা যেমন কি বিভিন্ন টিচার্স বলা যাক, বা হেড মিস্ট্রেস বা হেড টিচারের সঙ্গে বা প্রিন্সিপালের সঙ্গে টিচারদের যে সম্পর্ক, বা সেই যে টিচারদের যে কমিউনিটি, সেই সব কমিউনিটিগুলোর কথা এখানে ফর্মাল গ্রুপ হিসাবে বলা হয়েছে। বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে যে ওয়ার্কারগুলো রয়েছে তাদের যে সম্পর্ক। ইনফর্মাল সম্পর্ক কোনগুলো, যেখানে গ্রুপ ফর্ম ন্যাচারালি এবং পার্সোনাল ইন্টারেস্ট বা সোশ্যাল ইন্টারাকশন, যেখানে সোশ্যালি গ্রুপগুলো তৈরি হয়, তাদের মধ্যে কোনো ব্লাড রিলেশন থাকছে না, বা সেরকমভাবে কোনো ইমোশনাল রিলেশন থাকছে না, কিন্তু তাদের ইন্টারেস্টটা সেম, তাদের কাজ করার ইচ্ছাগুলো একই টাইপের, বা তাদের সোশ্যালি যে ইন্টারাক্ট করছে তখন তাদের যে কথা বলতে ভালো লাগছে, একই রকম মিল পাচ্ছে, সেই থ্রুতে আমাদের যে সম্পর্কগুলো তৈরি হয়। যেমন কি ফ্রেন্ডস অ্যাট এ টি শপ, আমরা চায়ের দোকানে গিয়ে বিভিন্ন লোকের সঙ্গে যেভাবে কথা বলছি, কেন তাদের হবিস সঙ্গে আমার হবিস মিলে যাচ্ছে, সেই বিষয়ে আমরা ডিসকাস করছি। সেই যে গ্রুপগুলো সেটা হচ্ছে ইনফর্মাল গ্রুপ। ঠিক আছে, এবার আমরা পড়বো ইন গ্রুপ অ্যান্ড আউট গ্রুপ। ইন গ্রুপ কোনগুলো, উই গ্রুপ, অর্থাৎ ইন গ্রুপ বলতে যেখানে আমাদের কোঅপারেশন থাকে। ঠিক আছে, যেখানে আমরা একে অপরকে কোঅপারেট করি, যেখানে আমরা বিভিন্ন রকম হতে পারে যে রিলিজিয়ন, একই রকম রিলিজিয়নের মধ্যে যে সম্পর্ক, তারপর হচ্ছে স্কুলের স্টুডেন্টদের মধ্যেও সম্পর্ক এখানে বলা যেতে পারে, যেখানে আমাদের উই ফিলিংস আসে, মানে আমরা আমরা মানে একই সাথে থাকার যে একটা প্রবণতা, সেটাকে আমরা ইন গ্রুপ বলছি। আউট গ্রুপ কোনগুলো, যেখানে একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, কোনো তাদের মধ্যে ডিফারেন্ট থাকে, কিন্তু তারা শুধুমাত্র একই সাথে একই জায়গায় রয়েছে বলে সেটাকে আমরা গ্রুপ হিসাবে বলছি। যেরকম আমরা কোনো সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম, সেখানে একই সাথে বহু মানুষ বসে সিনেমা দেখছে, কিন্তু সকলের সাথে কি সকলের কোনো সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই। তো সেইটা হচ্ছে আউট গ্রুপের কথা বলা হচ্ছে। ঠিক আছে, দেন রেফারেন্স গ্রুপ। রেফারেন্স গ্রুপ ইজ ভেরি ইন্টারেস্টিং। রেফারেন্স গ্রুপ হচ্ছে, ধরা যাক একটা স্টুডেন্ট
একটা স্টুডেন্ট সে একটা সম্পূর্ণ একটা রুরাল এরিয়া থেকে বিলং করে, অ্যান্ড সে একটা আরবান এরিয়াতে অর্থাৎ শহরে পড়তে গেছে। সেখানে তার গ্রামের কালচারের সঙ্গে সেখানকার যে স্টুডেন্টরা রয়েছে তাদের কালচারগুলো ম্যাচ খাচ্ছে না, সে কারণে সে তাদের গ্রুপের মধ্যে আসতে পারছে না। কিন্তু সে চাইছে যে ওদের গ্রুপের মধ্যে ইনক্লুড হতে। তখন সে কি করে, সে তখন ওদের গ্রুপের, ঠিক আছে, তখন যে আলাদা কালচারে গেছে, যে শহরের যে ছেলে মেয়েগুলো তাদের গ্রুপের সঙ্গে মিশতে চায়, তখন সে না চাইতেও বা তার কালচার সেটা না হতেও সে তাদের মতন আচরণ করতে শুরু করে। যেমন কি অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে নিজেকে কুল দেখানোর জন্য বা কারোর গ্রুপে ইনক্লুড হওয়ার জন্য সিগারেট খাওয়া শুরু করছে। তো এই যে জিনিসগুলো, সেইটাকে বলা হচ্ছে রেফারেন্স গ্রুপ। যেমন কি আমরা সেলিব্রিটিসের দেখে বা প্রফেশনাল লিডার্সের দেখে তাদের মতন আচরণ করার চেষ্টা করি, ঠিক আছে। সো এইগুলোই হচ্ছে সোশ্যাল গ্রুপস ছিল। তো এবার আমরা পড়বো সোশ্যাল প্রসেস, টাইপস অফ সোশ্যাল প্রসেস। দু টাইপের সোশ্যাল প্রসেস রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ সোশ্যাল প্রসেস, আর একটা হচ্ছে ডিসঅ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ সোশ্যাল প্রসেস কোনগুলো? যে সোশ্যাল প্রসেসের মধ্যে কোঅপারেশন দেখা যায়, অ্যাকোমোডেশন দেখা যায়। কোঅপারেশন বলতে কি, যে হারমোনি বা টিম ওয়ার্ক। কি রকম এক্সাম্পল? যেরকম স্টুডেন্ট একই গ্রুপে কয়েকজন স্টুডেন্ট একই সাথে মিলেমিশে কাজ করছে, ঠিক আছে। তাদের মধ্যে অ্যাকুমুলেশন দেখা যায়, মধ্যে অ্যাসিমিলেশন দেখা যায়, যে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে অ্যাডপ্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কাস্টম নিউ কান্ট্রি। একটা কান্ট্রিতে অনেকজন মানুষ আলাদা আলাদা জায়গা থেকে এসছে, কিন্তু তারা সবাই সেই কান্ট্রির ভাষাটাকেই অ্যাডপ্ট করে নিয়ে সবাই ইংলিশে কথা বলছে, ঠিক আছে। এই রকম যে জিনিসগুলো, সেইগুলো যেই সোশ্যাল প্রসেসে অ্যাপ্লাই হয়ে থাকে সেগুলো হচ্ছে অ্যাসোসিয়েটিভ। আর ডিসঅ্যাসোসিয়েটিভ কোনগুলো? ঠিক অপোজিট। যেরকম যেখানে কনফ্লিক্ট থেকে থাকে, কম্পিটিশন থেকে থাকে। যেরকম একই গ্রুপে থাকা সত্ত্বেও, মানে যদি আমরা পলিটিক্যাল প্রসেসটাকে ধরে নিই, ওখানে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম রয়েছে। তাদের বিহেভিয়ার, মানে তাদের তাদের একে অপরের সঙ্গে কম্পিটিশনের বিহেভিয়ার রয়েছে, কে জিতবে, সব একে অপরকে ছোট করছে, একে অপরের ফল্ট গুলোকে নিয়ে আলোচনা করছে। সেই যে প্রসেসগুলো, সেটাকে ডিসঅ্যাসোসিয়েটিভ প্রসেস বলা হচ্ছে। দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো যে আমাদের এই কারেন্ট এডুকেশন, মানে কারেন্ট সোসাইটিতে, আমাদের ইন্ডিয়াতে যে এডুকেশনের যে সমস্যাগুলো রয়েছে বা কি কি পরিস্থিতি চলছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। লিটারেসি অর্থাৎ সাক্ষরতা, সাক্ষরতায় কারেন্ট সিচুয়েশন কি রয়েছে, যে এইগুলোকে আমরা বাংলায় পড়তে পারি। কি দেখছি, যে নিরক্ষরতা বলতে বোঝায় যে কোনো ভাষা পড়তে এবং লিখতে বুঝতে না পারা। বর্তমান পরিস্থিতি কি রয়েছে? উন্নতি সত্ত্বেও ভারতে এখনো প্রাপ্তবয়স্ক নিরক্ষরদের একটি উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে, এবং গ্রামীণ এলাকায় এই নারী এবং পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বেশি পরিমাণে সেটা এখনো দেখা যাচ্ছে। কারণগুলো কি কি রয়েছে? যে তাদের দারিদ্র, শিশু শ্রম, লিঙ্গ বৈষম্য, সচেতনতার অভাব, অপর্যাপ্ত স্কুল অবকাঠামো এবং আঞ্চলিক বৈষম্য, ঠিক আছে। সরকারি কি কি প্রতিষ্ঠান নিয়েছে? জাতীয় সাক্ষরতা মিশন, আরটি, যেটা দেন হচ্ছে স্বাক্ষর ভারত মিশন এবং প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্র। এই জিনিসগুলো আমাদের স্টেপ নেওয়া হয়েছে, ঠিক আছে। দেন আমরা কি যাবো, প্রাথমিক শিক্ষা সার্বজনীকরণ। এখনো আমাদের যে ইউনিভার্সালাইজেশন যে এডুকেশনের কথা, সেটা 6 থেকে 14 বছর বয়সী বিনামূল্যে সকল শিক্ষার্থীকে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে, সেইটা বলা হয়েছে। কিন্তু সেখানে কি কি চ্যালেঞ্জ রয়েছে? যেটা ড্রপ আউট রেট, যেটা বিশেষ করে মেয়ে এবং দরিদ্র শিশুদের মধ্যে দেখা যাচ্ছে, যোগ্য শিক্ষকের এখনো অভাব রয়েছে, এবং অবকাঠামো ঘাটতি, যেরকম টয়লেট এবং শ্রেণীকক্ষের, ঠিক আছে। তারপর হচ্ছে ভাষা ও সংস্কৃতির একটা কিন্তু বাধার সৃষ্টি হচ্ছে। এর জন্য কি কি পরিকাঠামো গ্রহণ করেছে? আরটি অ্যাক্ট, সর্বজনীন শিক্ষা, যেটা এসএসএ, দেন হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান এবং মিড ডে মিলের স্কিম করা হয়েছে, যাতে এই ড্রপ আউট রেটগুলো কিন্তু কম করানো যায়। এছাড়া কি হচ্ছে, শিক্ষাগত সুযোগের সমতা আনতে হবে। সুযোগের সমতার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে জাতি শিক্ষার সমান সুযোগ থাকা উচিত, কিন্তু বর্তমানে এখনো স্কুলে বর্ণ বৈষম্য দেখা যাচ্ছে, এবং উচ্চশিক্ষার প্রতিনিধিত্বের কিন্তু অভাব দেখা যাচ্ছে, লিঙ্গ বৈষম্য দেখা যাচ্ছে, বাল্য বিবাহ এখনো দেখা যাচ্ছে, এবং অনলাইন শিক্ষায় ডিজিটাল বৈষম্য দেখা যাচ্ছে। কারণ কি, সকলে এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু ডিজিটালি স্ট্রং হতে পারিনি, সমস্ত জায়গায় এখনো নেটওয়ার্কটা অত স্ট্রং হতে পারিনি, এবং
সমস্ত জায়গায় কিন্তু যে ইন্টারনেটের যে ব্যবহার সেটা কিন্তু সকলে এখনো করতে পারছে না, অনেক জায়গায় এরকম এখনো নেটওয়ার্কই পাওয়া যায় না, সেই সমস্ত জায়গায় কিন্তু ডিজিটালি পিছিয়ে রয়েছে। দেন কি বলছে, এসসি এসটি ওবিসিদের শিক্ষার ব্যাপারে কি বলা হয়েছে, যে এসসিদের কিন্তু এখনো দেখা যাচ্ছে যে অস্পৃশ্যতা, দারিদ্র এবং বর্জনের মুখোমুখি হচ্ছে কম সাক্ষরতা সেখানে, এবং যেটা ড্রপ আউট রেট এবং স্কুলের মধ্যে যে ডিসক্রিমিনেশন সেগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে। তপশিলি উপজাতি বা এসটিদের মধ্যে কি হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলে বা যেখানে যেখানে কিন্তু ভাষাটা একটা খুব বড় প্রবলেম, হ্যাঁ, যে এসটিদের ক্ষেত্রে যে ভাষাটা, তারা যখন একটা ভালো এরিয়ায় এসে যদি পড়াশোনা করতে চায় বা তাকে যদি বাধ্যতামূলক শিক্ষার পরিপ্রেক্ষিতে যদি তাকে পড়াশোনা করতে নিয়েও যাওয়া হয় স্কুলে, তারা কিন্তু ভাষার জন্য সকলের থেকে একটুখানি পিছিয়ে থাকছে, তারা কমিউনিকেট করতে চায় না, তাদের ল্যাঙ্গুয়েজের সঙ্গে অন্যরা সেরকমভাবে ম্যাচ খাওয়াতে পারে না, সে কারণে তারা কিন্তু একা একা থাকে এবং তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে নিজেই নিজেকে বঞ্চিত করে ফেলে। ওবিসি অর্থাৎ কি, অত্যধিক সামাজিক ও পিছিয়ে পড়া মানুষ যারা, তাদেরকে ওবিসির আন্ডারে ফেলা হয়। এখানে সমস্যা কি হচ্ছে, উচ্চ শিক্ষার অভাব কিন্তু তাদের মধ্যে এখনো রয়েছে এবং সচেতনতার অভাব। যারা পিছিয়ে পড়েছে তারা কিন্তু বাধ্যতামূলক ওই স্কুল এডুকেশনের গন্ডি বা মাধ্যমিকটা কোনোভাবে পাশ করে ফেললেও তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অতটা আগ্রহ দেখায় না, তারা সবসময় চেষ্টা করে যে স্কুল এডুকেশনটা শেষ করে আগেই যাদের টাকা ইনকাম করা যায় বা তার সংসারটা যাতে ভালো করে চলে সেটার দিকে বেশি চেষ্টা করছে। ঠিক আছে, সরকারি ব্যবস্থা কি নেওয়া হয়েছে তার জন্য, সংরক্ষণ নীতিমালা, মাধ্যমিকের পর যে স্কলারশিপ ব্যবস্থা বা হোস্টেলের সুবিধা সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও এই অসুবিধাগুলো দেখা যাচ্ছে। এছাড়া কি এসটিসি ওবিসিদের শিক্ষা প্রাক ম্যাট্রিক বৃত্তি, অর্থাৎ বেটি বাঁচাও বেটি পড়াও যে যোজনা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু এই এখন আমাদের বর্তমানে গভর্নমেন্টে চালু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। ঠিক আছে, কি বলছে, শিক্ষার সমাজতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য আমাদের অন্তর্ভুক্তি নীতি, অর্থাৎ সকল রকম বৈচিত্র্য সম্পন্ন শিশু যাতে সকলে একত্রে এসে শিক্ষা লাভ করতে পারে এবং সম্প্রদায়ে অংশগ্রহণ করতে পারে এবং সকলের জন্য বিশেষ সুযোগ সুবিধা বঞ্চিতদের জন্য মানসম্পন্ন শিক্ষার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন এবং শিক্ষাকে ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় বিচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হবে। এবার আমি একটা আউট অফ সিলেবাস একটা টপিক অ্যাড করেছি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে সোশিওলজিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে এডুকেশনের ক্ষেত্রে, সেটা আমাদের এতক্ষণ আমরা ইন্ডিয়াতে পড়লাম। ঠিক আছে, এবার আমাদের একটু ওয়েস্ট বেঙ্গলে জানা দরকার। ওয়েস্ট বেঙ্গলে আমাদের কি পরিস্থিতি চলছে, যে এখনো ইলিটারেসি মানে অর্থাৎ যেটা হচ্ছে অশিক্ষা বা অসাক্ষরতা যেটাকে বলা হচ্ছে, নিরক্ষর যেটাকে বলা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু যেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে একদম প্রাপ্ত গ্রাম এরিয়া যে জায়গাগুলো সেখানে কিন্তু এখনো দেখা যাচ্ছে, এবং ল্যাক অফ রিডিং এবং ম্যাথ স্কিলের অভাব কিন্তু এখনো দেখা যাচ্ছে। সেটা হচ্ছে প্রপার স্টুডেন্ট টিচার, সেখানেও খুব ভালো টিচার যারা হয় তারা কিন্তু সেরকম কোনো গ্রামে গিয়ে শিক্ষা দিতে সেরকম ভাবে চায় না। ঠিক আছে, এর কারণগুলো কি কি, পুয়ার লার্নিং এনভায়রনমেন্ট, তাদের লার্নিং এনভায়রনমেন্টটা ভীষণ পুয়ার, শর্টেজ অফ ট্রেন টিচার, যেখানে ট্রেন টিচার যেতে চায় না, এবং ইনএফেক্টিভ ইমপ্লিমেন্ট অ্যান্ড বেসিক লিটারেসি প্রোগ্রাম। ঠিক আছে, এখানে যে লিটারেসির জন্য যে প্রোগ্রামগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু এফেক্টিভ ভাবে ইমপ্লিমেন্ট করা পসিবল হচ্ছে না। আরবান রুরাল ডিভিশন এখনো কিন্তু শহর এবং গ্রামের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে শহর এবং গ্রামের মধ্যে যে একটা ডিভাইড রয়েছে সেটা কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করলে এখনো খুব স্পষ্ট হয়ে যায়, যারা একদম গ্রাম থেকে এসে আমাদের কোনো শহর এরিয়ায় গিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, তাদের কিন্তু একটু হলেও ফেস করতে হয় এরকম। এই যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জায়গার মানুষদের যদি জিজ্ঞাসা করা যায়, বা যারা অন্য জায়গায় গিয়ে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের নিজের জায়গা ছেড়ে দূরে শহরে গিয়েই পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে এরকম অনেক কিছু ফেস করছে যেগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু শুনতে পারা যায়, আমরা এরকম অনেক নিউজ শুনতে পাই, র্যাগিং বা সামথিং এরকম টাইপের। ঠিক আছে, ড্রপ আউট রেট এবং চাইল্ড লেবার এখনো কিন্তু ড্রপ আউট রেট কিন্তু এখনো রয়েছে মার্জিনালাইজ ফ্যামিলি, অর্থাৎ যেখানে এখনো যারা একটু পিছিয়ে পড়া ফ্যামিলি, তাদের যেরকম স্পেশালি ক্লাস 5 to 8 এর মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ড্রপ আউট রেট দেখতে পাওয়া যায়, যেই কারণে এই যে পাস ফেল যে জিনিসটা সেটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। কারণ কি, ড্রপ আউট রেটটা যাতে একটু কমানো যায়। দেন কি, মেনি চিলড্রেন পুয়ার ফ্যামিলি ওয়ার্ক, এখনো কিন্তু ফ্যামিলি ওয়ার্ক পুয়ার হওয়ার কারণে তারা কিন্তু
স্কুলে সেভাবে অ্যাটেন্ডই করতে পারে না, সেই কারণের জন্য কিন্তু চাইল্ড লেবারটা বেড়ে যাচ্ছে। কারণ কি, তাদের সিচুয়েশন এতটাই গরিব, এতটাই দরিদ্রতা তাদের, যে তাদের স্কুল যাওয়ার থেকে কাজ করে টাকা এনে দুটো খেতে পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। দেন কি, জেন্ডার ডিসপ্যারিটিস মধ্যে কি কি রয়েছে? আর্লি ম্যারেজ, সেফটি কনসার্ন এবং ডোমেস্টিক রেসপন্সিবিলিটি এখনো দেখা যায়। এর জন্য কিন্তু কন্যাশ্রীটা আমাদের চালু করা হয়েছে, যেটা আমাদের অনেক হেল্প করছে। বাট চ্যালেঞ্জ সার্টেন রিলিজন, কিছু কিছু রিলিজনের ক্ষেত্রে এখনো কিন্তু এগুলো একটা খুব বড় একটা লিমিটেশন, ঠিক আছে। দেন হচ্ছে এসটি এসসি ওবিসি মাইনরিটির ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে এরা কিন্তু এরা এখনো সোশ্যাল স্টিগমা এবং বায়াসড ফিল করছে, ঠিক আছে। তাছাড়া হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার ইন স্কুল, দেন ইকোনমিক হার্ডশিপ, ঠিক আছে। এই মানে শিক্ষার দিক থেকেই হোক, আর্থিক দিক থেকেই হোক, সেটা সোশ্যাল ইন্টিগ্রেসির দিক থেকেই হোক, ইনক্লুশনের দিক থেকে হোক, সকলের সমান অধিকারের দিক থেকে হোক, এসসি এসটি ওবিসিরা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছে, ঠিক আছে। অনেকটাই তারা কিন্তু বঞ্চিত ফিল করছে কিছু কিছু জায়গাতে, ডেফিনেটলি সমস্ত জায়গাতে নয়। ট্রাইবাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, ঝাড়খণ্ড, পুরুলিয়া, এদের কিন্তু একটা বড় প্রবলেম, যেটা এসটি, হ্যাঁ, যে যে এসটি যে কমিউনিটিটা, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটা বড় ব্যারিয়ার, এবং তাদের যে বিহেভিয়ার হোক বা তাদের যে কালচার, তারা যেরকম কালচারে থেকে বড় হয়েছে, বা তারা হঠাৎ করে একটা অন্য কালচারে বা সেই কালচার থেকে বেরিয়ে এসে তারা কিন্তু সেইভাবে সেইভাবে কিন্তু তারা তাদের ব্যারিয়ার গুলোকে কাটিয়ে উঠতে পারছে না, ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ প্রপার না আছে, তাদের ক্লাসরুম না আছে, তাদের প্রপার টয়লেট, ইন্টারনেট কানেক্টিভিটি নেই, লাইব্রেরি নেই, ল্যাব নেই। একটা স্কুল খোলার জন্য যেই রুরাল এরিয়াতে যেসব জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো কিন্তু তারা প্রস্তুতি করতে পারছে না, তারা ইমপ্লিমেন্টই করতে পারছে না। সেই কারণের জন্য কিন্তু এখনো রুরাল এরিয়াতে সেইভাবে শিক্ষা দেওয়ার পসিবলই হচ্ছে না। হাতে কলমে শুধুমাত্র বোর্ডে দেখিয়ে, শুধুমাত্র চক অ্যান্ড টক মেথডের মাধ্যমে কত শিক্ষা দেওয়া যায়, একটা টাইম পর কিন্তু এই জিনিসগুলো দেখাতে হবে। আর এই জিনিসগুলো মানে এই যে ইন্টারনেট কানেক্টিভিটি না থাকলে তারা কোনো স্মার্ট ক্লাসরুমের সুযোগ পাচ্ছে না, তারা এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারছে না, তার মানে তারা কতটা পিছিয়ে যাচ্ছে। দেন কি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা আমি বললাম, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এখনো দেখা যাচ্ছে, যে মাদার টাং যেহেতু তারা নিজের মাদার টাং নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারছে না, কারণ কি সেখানে প্রপার শিক্ষকের অভাব, এবং তারা অন্যদের যে অন্য ভাষা, সেই ভাষাতেও তারা পড়াশোনা করতে পারছে না। দেন কি, পলিটিক্যাল ইনফারেন্স এডুকেশনে কি বলা হচ্ছে, যে ফ্রিকুয়েন্ট ট্রান্সফার অফ টিচার অ্যান্ড ইনফ্লুয়েন্স বাই পলিটিক্যাল প্রেশারের জন্য বারবার এই যে টিচার চেঞ্জ হওয়া, একাডেমিক কালচার চেঞ্জ হওয়া, এগুলো কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেকটাই বেশি এফেক্ট ফেলছে, ঠিক আছে। পলিটিক্যাল স্টেবিলিটি না থাকার কারণে কিন্তু এডুকেশনে সেটার এফেক্ট পড়ছে, ঠিক আছে। আর কি বলছে, ডিজিটাল ডিভাইডেড কোভিড-19 পরে যে অনলাইন ক্লাসরুম, বেশিরভাগ জায়গায় অনলাইন ক্লাসরুম, এই যে যাদের ইন্টারনেট রয়েছে, যাদের নেট নেওয়ার ক্ষমতা রয়েছে, যাদের ওয়াইফাই নেওয়ার ক্ষমতা রয়েছে, যাদের যাদের সেই রকম একটা ভালো জায়গায় থাকতে পারছে, যারা ভালো দামি মোবাইল ফোন ইউজ করতে পারছে, শুধুমাত্র তারাই সেই অনলাইন এডুকেশনের সুযোগ পাচ্ছে, তারাই সেগুলোকে ভোগ করতে পারছে। বাকিরা কিন্তু সেই জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে। স্মার্টফোন নেই তাদের কাছে, ইলেকট্রিসিটি নেই, ইন্টারনেট নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কি করে ডেভেলপমেন্ট হবে, সেখানে দাঁড়িয়ে তারা কি করে নিজেকে ততটা আপডেট করবে, কি করে বাকি সমাজের সঙ্গে, যে আন্তর্জাতিক আমাদের এত জিনিসপত্র ঘটছে, আমাদের চারপাশে এত জিনিস ঘটছে, আমরা সারা দুনিয়ার খবর পাচ্ছি, ঠিক আছে। এই যে জিনিসগুলো তারা যারা পাচ্ছে না, তারা কতটা পিছিয়ে রয়েছে, তারা শুধুমাত্র নিজের এরিয়ার বাদে বাকি আর কিছু জানতেই পারছে না কি হচ্ছে না হচ্ছে। তো এই যে একটা গ্যাপ, এই যে ডিজিটাল একটা গ্যাপ, এটা আমার মনে হয় যে বর্তমানে সবচেয়ে বড় প্রবলেম এডুকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাই ছিল তো এটাই ছিল তোমাদের সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি, যেটা আমি সিলেবাস অনুযায়ী এবং সিলেবাসের বাইরে আরো কটা এক্সট্রা টপিক নিয়ে পড়িয়েছি। সোশিওলজিক্যাল ফাউন্ডেশন বিষয়টা কিন্তু অনেক বেশি ব্যাপক এবং অনেক বেশি বিস্তৃত, কিন্তু আমাদের সিলেবাস শেষ করার পরিপ্রেক্ষিতে যেটুকু পড়া দরকার, তার থেকে বরং আমরা একটু বেশিই পড়ে ফেলেছি। তো এরপরে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসবো, এবং যেখানে আমরা আর একটা ইউনিট কমপ্লিট করব। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।